ভাবুন তো, এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে বিশ্বের নানা দেশ থেকে হাজার হাজার ছাত্র পড়তে আসতো, যেখানে ভর্তি হওয়া ছিল বিশ্ব জয় করার মতো অত্যন্ত কঠিন একটা বিষয়, যেখানে বিশাল গ্রন্থাগারে লক্ষ লক্ষ পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল যা আর কোথাও ছিল না। আর সেই গ্রন্থাগারেই একসময় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। বইগুলো পুড়ছিল টানা 3 মাস। হ্যাঁ, আজ আমরা জানব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা মহাবিহারের গৌরবময় ইতিহাস, নির্মম ধ্বংস এবং আধুনিক যুগে তার পুনর্জন্মের কাহিনী। আপনি জানলে অবাক হবেন যে এই বিশ্বে প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ভারতবর্ষেই। এটা অনেকেই জানেন না। এই বিশ্ববিদ্যালয় যদি পুড়ে না যেত, তবে বিজ্ঞান, পদার্থবিদ্যা এবং মহাকাশ বিষয়ক লক্ষ লক্ষ পুঁথি ভারতের রূপরেখা বদলে দিত। বিশ্বে কোনো মহামারী এলে পুরো বিশ্ব ভারতের দিকেই তাকিয়ে থাকত। কিন্তু প্রশ্ন হলো, এই মহান নালন্দা বিশ্ববিদ্যালয় কে, কবে, কেন স্থাপন করেছিল? সত্যি কি এখানে নাগবন্ধন, গরুর মন্ত্র, ব্ল্যাক ম্যাজিক ও তান্ত্রিক বিদ্যা শেখানো হতো? 800 বছর ধরে খ্যাতির শীর্ষে থাকা এই বিশ্ববিদ্যালয়টি একজন মুসলিম সেনাপতি কেন সম্পূর্ণ ভস্মীভূত করেছিলেন তা নিয়ে অনেকের কাছেই স্বচ্ছ ধারণা কিন্তু নেই। তাই আজ আমি আপনাদের 1500 বছরের পেছনে নিয়ে যাব, দেখাবো নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরব ও ধ্বংসের ইতিহাস, যা ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বিশাল ক্ষতির মধ্যে অন্যতম। নমস্কার, আমি সৌরভ। পুরাতনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন পুরাতন ইউটিউব চ্যানেল শিকরের পথে একসাথে। আজ থেকে 1600 বছর আগে উত্তর ভারতের গুপ্ত সাম্রাজ্যের রাজারা শাসন করতেন। 5ম শতাব্দীতে তারা সামরিক শক্তির পাশাপাশি গণিত, জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং সাহিত্যের উন্নতির জন্য অনেক পরিশ্রম করতেন। তাদের মধ্যে বিশেষভাবে 5ম শতাব্দীর গুপ্ত রাজা প্রথম কুমারগুপ্ত ভারতের শত শত গুরুকুলকে এক জায়গায় এক ছাদের তলায় এনে এমন একটি জ্ঞান কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেন যেখানে শিক্ষার্থীরা সমস্ত জ্ঞানে পারদর্শী হয়ে উঠবে। সেই মতোই তিনি মগধ রাজ্যের একটি গ্রাম নির্বাচন করলেন, যার নাম নালন্দা। নালন্দা শব্দের অর্থ নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেন এর অর্থ জ্ঞান দানকারী, আবার কেউ বলেন পদ্মের আবাস। যে অর্থই হোক না কেন, নালন্দা সত্যিই ছিল জ্ঞানের এক অমর প্রতীক। কুমারগুপ্ত এই স্থানটি বেছে নেওয়ার কারণ ছিল ভগবান বুদ্ধ সেখানে অনেকবার সফর করেছেন এবং তার শিষ্যরা সেখানে বসবাস করতেন। কুমারগুপ্তের নির্দেশে 427 খ্রিস্টাব্দে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। শুরুতে এখানে মাত্র 30-40 জন পণ্ডিত এবং 200 জন ছাত্র, 10-12টি কক্ষ এবং প্রায় 100টি পুঁথি ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন খবর ছড়ালো যে নালন্দাতে গণিত, জ্যোতির্বিজ্ঞান, মহাকাশ ও চিকিৎসা বিজ্ঞানের মতো কঠিন বিষয়গুলো সহজভাবে পুঁথির মাধ্যমে শেখানো হয়, তখন তা মগধ ছাড়িয়ে অন্য রাজ্যেও ছড়িয়ে পড়ল। দেশ বিদেশের ছাত্রছাত্রী, গুরু এবং সন্ন্যাসীরা নালন্দার সন্ধানে মগধ রাজ্যে আসতে শুরু করলো। এই বিশ্ববিদ্যালয় কুমারগুপ্তের পাশাপাশি পুরো গুপ্ত সাম্রাজ্যের জন্য সম্মান বয়ে আনলো। পরবর্তী রাজারাও নালন্দার প্রসারের জন্য প্রচুর জমি দান করেন এবং বড় বড় ভবন ও দুর্গ প্রাচীর নির্মাণ করেন। 427 খ্রিস্টাব্দে 200 ছাত্র ও 40 পণ্ডিত নিয়ে শুরু হওয়া এই বিশ্ববিদ্যালয়ে 550 খ্রিস্টাব্দে গুপ্ত সাম্রাজ্য শেষ হওয়ার সময় 1500 ছাত্র, 300 পণ্ডিত, 8টি বিশাল ভবন এবং 1000টিরও বেশি পুঁথি নিয়ে চীন, কোরিয়া, জাপানের শিক্ষার্থীদের আকর্ষণ করতে সমর্থ হলো। সারা বিশ্বের গণিতবিদ এবং চিকিৎসা বিজ্ঞানীরা, পাশাপাশি প্রতিভাবান গুরুরা নালন্দায় পড়ানোর সুযোগ পাওয়ার জন্য ভিড় করতে শুরু করলেন। নালন্দার শিক্ষক হওয়া ছিল বিশ্বব্যাপী সম্মানের বিষয়। ছাত্ররা এখানে প্রবেশের জন্য দ্বার পণ্ডিতের নেওয়া কঠিন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতো। একবার উত্তীর্ণ হলে থাকা, খাওয়া, কাপড়, পড়ার খরচ সবই বিনামূল্যে দেওয়া হতো। বর্তমান ভাষায় নালন্দা ছিল বিশ্বের প্রথম ও বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় গুপ্ত রাজারা স্থাপন করলেও হর্ষবর্ধন চক্রবর্তী সম্রাটের সময় এর রূপরেখা বদলে যেতে শুরু করে। তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, পাশাপাশি যুক্তিবিদ্যা, সমালোচনা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, বাণিজ্য, সৃজনশীল লিখন, যোগশাস্ত্র, বিদেশি ভাষা এবং ভাষাতত্ত্বের মতো বিষয়ে যোগ করলেন। এছাড়াও ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, নাগবন্ধন, গরুর মন্ত্র, বজ্রযান রহস্য এবং বিভিন্ন তান্ত্রিক বিদ্যাও শেখানো হতো।
অর্থাৎ এটি হয়ে উঠেছিল একটি পূর্ণাঙ্গ বহুমুখী বিশ্ববিদ্যালয়। পঞ্চম শতাব্দীতে ছোট আকারে শুরু হওয়া নালন্দা 1200 শতাব্দীতে 14,000 ছাত্র, 20,000 পণ্ডিত, শত শত কক্ষ নিয়ে শ্রেষ্ঠত্বের আসনে বিরাজিত হলো। শুধু তাই নয়, নালন্দার গ্রন্থাগার ছিল পৃথিবীর অন্যতম বৃহত্তম গ্রন্থাগার, যার নাম ছিল ধর্মগঞ্জ। এই ধর্মগঞ্জ মানে জ্ঞানের ভাণ্ডার। 9 তলা বিশিষ্ট এই লাইব্রেরিতে 9 লক্ষ প্রাচীন পুঁথি নিয়ে বিশ্বের বৃহত্তম জ্ঞান কেন্দ্রে পরিণত হওয়া নালন্দা মহাবিহার। এর 3টি প্রধান ভবনের নাম ছিল রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জক। বহু বিদেশি ভিক্ষু এখান থেকে জ্ঞান সংগ্রহ করে নিজেদের দেশে নিয়ে যায়। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার গ্রেট টাং রেকর্ডস অন দ্য ওয়েস্টার্ন রিজিয়ন বইয়ে এই উল্লেখ করেছেন। শূন্যের আবিষ্কারক আর্যভট্টও এখানে পড়াশোনা করেছেন বলে জানা যায়। এবার জানাবো কিভাবে এই মহৎ বিশ্ববিদ্যালয় ধ্বংস হলো। 5ম শতাব্দীতে হুন উপজাতি এবং 7ম শতাব্দীতে গৌড় রাজবংশ এটি ধ্বংসের চেষ্টা করলেও গুপ্ত রাজা এবং হর্ষবর্ধন তা রক্ষা করার চেষ্টা করেছিলেন। কিন্তু দ্বাদশ শতাব্দীতে আফগানিস্তানের মুহাম্মদ ঘোরি ভারত জয়ের সময় বিহার পর্যন্ত পৌঁছন। তার সেনাপতি বখতিয়ার খিলজি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। তিনি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সহ্য করতেন না। একবার খিলজি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। তার হাকিমরা তাকে সুস্থ করতে ব্যর্থ হন। তখন কেউ একজন তাকে নালন্দার অধ্যক্ষ রাহুল শ্রীভদ্রের কথা জানান। খিলজি প্রথমে একজন অমুসলিমের কাছে চিকিৎসা নিতে অস্বীকার করেন, কিন্তু পরে নিরুপায় হয়ে তাকে বাধ্য হয়ে ডাকতে হয়। রাহুল শ্রীভদ্র খিলজিকে পরীক্ষা করে কিছু ওষুধ দেন এবং বলেন যে পবিত্র কুরআনের পাতাগুলো উল্টে পড়লেই তিনি সুস্থ হবেন। খিলজি সাহেব ভাবেন কুরআন পড়লে হয়তো তিনি সুস্থ হবেন। রাহুল শ্রীভদ্র কুরআনের পাতায় ওষুধ লাগিয়ে দিয়েছিলেন। খিলজি সেই পাতাগুলো উল্টে উল্টে পড়তে থাকেন এবং আশ্চর্যজনকভাবে তিনি সুস্থ হতে থাকেন। সুস্থ হওয়ার পর যখন খিলজি জানতে পারেন যে রাহুল শ্রীভদ্র কুরআনের পাতায় কৌশলে ওষুধ লাগিয়ে তাকে সুস্থ করেছেন, তখন তার মনে ঘৃণা জন্মায়। একজন কাফির তার চেয়ে বেশি জানে, একথা কিছুতেই তিনি মেনে নিতে পারছিলেন না। এই ঈর্ষা থেকেই তিনি নালন্দা ধ্বংস করার সিদ্ধান্ত নেন। সময়টা 1193 খ্রিস্টাব্দ। বখতিয়ার খলজি নালন্দা আক্রমণ করেন। সেখানে থাকা ছাত্র ও পণ্ডিতদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। যারা বাধা দিয়েছিলেন তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। এরপর তিনি তার সৈন্যদের ধর্মগঞ্জ লাইব্রেরি জ্বালিয়ে দিতে বলেন। বিশাল গ্রন্থাগারের প্রায় 9 লক্ষ পুঁথিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। লোকশ্রুতি অনুযায়ী ওই লাইব্রেরি টানা 90 দিন ধরে জ্বলেছিল। খিলজি শুধু ভারতের সম্পদ নয়, 800 বছরের অর্জিত বিশ্ব জ্ঞান ভাণ্ডার ধ্বংস করেছিলেন, যা হয়তো মানব সভ্যতার ইতিহাসকেই বদলে দিতে পারত। শতাব্দীর পর শতাব্দী নালন্দা ধ্বংসস্তূপ হয়ে পড়েছিল। পরবর্তীকালে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। বর্তমানে নালন্দার ধ্বংসাবশেষ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে। 2006 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম নালন্দাকে পুনরায় আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্রে পরিণত করার প্রস্তাব পেশ করেন। এরপর ভারত ও পূর্ব এশীয় দেশগুলোর সহায়তায় 2010 সালে নালন্দা বিশ্ববিদ্যালয় আইন কার্যকরী হয়। 2014 সালে আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস ও পরিকাঠামো নিয়ে প্রতিষ্ঠিত হয় এবং ভর্তি হয় তার নতুন ব্যাচ, যার লক্ষ্য প্রাচীন সেই জ্ঞান চর্চার ঐতিহ্যকে নতুনভাবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করা। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নালন্দা বিশ্ববিদ্যালয়ের শুভ সূচনার অনুষ্ঠানে আনন্দের সঙ্গে বলেন, अब इसकी पुनर्स्थापना भारत के स्वर्णिम युग की शुरुआत करने जा रहा है। ये नया कैंपस भारत के सामर्थ्य का परिचय देगा। এই ছিল 5ম শতাব্দীতে জন্ম নেওয়া, দ্বাদশ শতাব্দীতে ভস্মীভূত হওয়া এবং 2014 সালে পুনরায় পুনর্জন্ম হওয়া নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস। এটি ভারতীয় জ্ঞান চর্চা, মানব সভ্যতার অগ্রগতি এবং শিক্ষা সংস্কৃতির এক অমর প্রতীক। তার উত্থান আমাদের অনুপ্রাণিত করে, তার ধ্বংস আমাদের সতর্ক করে, আর তার পুনর্জাগরণ আমাদের নতুন আশার আলো দেখায়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আমাদের গর্বের ইতিহাসকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভিডিও দেখতে পুরাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজের মনে কৌতূহল জাগিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।